সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এই যে সুন্দরী ললিতা, দয়া করে একটু দাঁড়াবেন প্লিজ। আসলে আমি আপনাকে কি, ভালোবাসেন তাই নে? আমি তো জানি আপনি আমাকে এখন এই কথাই বলবেন। তবে হ্যাঁ, আপনি কিন্তু দেখতে একদম মন্দ নয়, পুরো তামিল হিরোর মতো। ওরে মারি, এই মেয়েটা আবার আমার মনের সব কথা বুঝলো কি করে? এমন একটা মেয়েকেই তো বিয়ে করা উচিত, যে না বলতেই সব কথা বুঝতে পারবে। তুমি চুপ করে আছো কেন? তা কিন্তু আমি বুঝতে পারছি। তুমি হয়তো মনে মনে লজ্জা পাচ্ছ, তাই না? যাই হোক, আমি তবে বলে দিই, আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু বেবি। ওরে বাবা, এটা কি বউ নাকি কোনো পরী? সে কি, হঠাৎ আমার এত গরম লাগছে কেন? বউ, আমার জন্য তুমি এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো তো। এক্ষুনি আনছি জান। হায় হায়, এটা আবার তুমি কি করলেটা কি বউ? তুমি তো বললে গো, তোমার নাকি গরম লাগছে। তা বলি, এক গ্লাস পানি দিয়ে কোনো কিছু হয় নাকি বলো তো? এক বালতি পানি, তাই তো আমি ঢেলে দিলাম। কে গো, এখন ঠিক আছে তো? বাসরাতে বউয়ের এমন কাণ্ড দেখে আমি হাসবো নাকি কাঁদবো কিছুই তো বুঝতে পারছি না। ওগো, আর কথা বাড়িও না, চলো এবার ঘুমাবে, চলো। শোনা বউ, এই আমি বাজারে যাচ্ছি, তোমার কি কি লাগবে বলো দেখিনি। তোমার যা মন চায় তুমি তাই নিয়ে এসো। আর শোনো, ঘরে তো একটা শুকনো কাঠও নেই, রান্না বান্না কি দিয়ে করবো বলো তো? কি আর করবে, গাছ থেকে কটা শুকনো ডাল কেটে নিও, এই আমি বাজার করতে গেলাম। মাত্র 3 থেকে 4টা ডালে কি আর রান্না বান্না সবকিছু হবে নাকি? যদি আবার কম পড়ে যায়? না, আমি বরং পুরো কাজটা কেটে ফেলি। হ্যাঁ। এই কে কি বউ, তুমি আবার এটা কি করেছো বলো তো? আমি তো তোমাকে মাত্র কটা ডাল কাটতে বলেছি, আর তুমি কিনা পুরো গাছটাই কেটে ফেললে। আরে, এই গাছটা যে আমার মায়ের স্মৃতি ছিল। একদম ন্যাকা কান্না কাঁদবে না, এই আমি বলে দিলাম। রান্না করার সময় যদি আবার কাজ কম পড়ে যায়, তখন তখন কি হতো? ওরে বাবা, এই বউ তো দেখছি সবকিছুতেই আমার থেকে এক লাইন বেশি বোঝে। দাও দাও, বাজারের ব্যাগটা আমাকে দাও তো দেখি। কি গো বাঘিনী আপা, এত গয়না কাটিয়ে তুমি কোথায় পেলে গো? কোথায় আবার এসব পাবো রে বলতো? আমার একমাত্র স্বামী দুবাই থেকে এসব লেটেস্ট মডেলের গয়না আমার জন্য নিয়ে এসেছে। দেখ দেখ, গয়নাগুলো আমার কেমন সোনার মতো চকচক করছে। সোনার মতো মানে? কেন গো আপা, এগুলো বুঝি সোনার নয়? সোনা নয় মানে, এগুলো যে খাঁটি সোনার। আসলে বলতে চেয়েছিলাম ডায়মন্ডের মতো চকচক করছে। তা বলি কি আপা, এসব জিনিস তুমি যেখানে সেখানে পড়ে না গিয়ে আলমারিতে তুলে রেখো, কেমন? নয়তো আবার চোরে চুরি করে নিয়ে যাবে, বুঝতে পেরেছো? আই চুপ, একদম চুপ, বেশি কথা বলবি না, বুঝতে পেরেছিস তো? তুই আবার কি করে জানিস যে এগুলো চোরে চুরি করে নিয়ে যাবে? তুমি দেখো গো দেখো, চোরে চুরি করবেই করবে। উম যত সব। এই ব্যাটা মিচকের বউ একটু বেশি বোঝে, বলে কি না চোর নাকি আবার আমার গয়না চুরি করবে। চোর চোর, কে কোথায় আছো? চোরকে ধরো, ধরো চোরকে। হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো গো। সব দোষ ওই মিচকের বউয়ের, আমি ছাড়বো না, ওই শেফাকে আমি কিছুতেই ছাড়বো না। এই হারামজাদি শেফা, এই তুই কোথায় গেলি রে? বাইরে বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। তোর কারণেই আমার সব গয়না চুরি হয়ে গেছে। আমার বিশ্বাস এই সব কিছু তুই করিয়েছিস। দে, আমার গয়না এবার ফিরিয়ে দে। মরণ বললি হলো নাকি বলো তো? যা হয়েছে বেশ হয়েছে, বুঝলে তো আপা, আমি কখনো ভুল বলি না, যা সত্যি সবসময় তাই বলি। দেখলে তো এবার কেমন হলো? এ কি বাঘিনী আপা, তুমি আবার কখন এলে?
আর তাছাড়া মুখটা অমন প্যাঁচার মতো কেন করে রেখেছো বলো তো? কেন আবার বলতো? তোর বউয়ের বেশি বেশি বলার কারণে। সত্যি সত্যি আমার চেনটা চোর এসে নিয়ে গেছে। ওরে বাবা, হ্যাঁ গো বউ, অন্যের বিষয়ে তোমার এমন নাক গলানোর কি দরকার বলো তো? যাও যাও, ভেতরে যাও, ব্যাপারটা বরং আমি দেখছি। বাঘিনী দিদি, তুমি বরং বাড়িতে ফিরে যাও। যা হওয়ার তা তো হয়েই গেছে বলো। এইসব ভেবে শুধু শুধু শরীরটা আর খারাপ করো না। হারামজাদা, আমাকে কিনা সান্ত্বনা দেওয়া হচ্ছে, হ্যাঁ? তুই তোর বউয়ের কথায় আমার গয়নাগুলো সব চুরি করেছিস। এই দে, দে বলছি, আমার গয়না আমাকে ফিরিয়ে দে, দে বলছি। ওরে বাবা গো, ওরে মা গো, আহ! সে কি, আমি তো সব টাকাগুলো এইখানে রেখেছিলাম, তাহলে আবার টাকাগুলো গেল কোথায়? বউ, আরে ও বউ, এদিকে একবার আসো তো। কি হয়েছেটা কি? এইভাবে শাড়ির মতো কেন চেঁচাচ্ছ বলো তো? এই হারামজাদি, বালিশের নিচে যে 5,000 টাকা রেখেছিলাম, সেই টাকাগুলো কোথায় গেল বলতো? ওগো, ওই টাকাগুলো তো আমি একটা ফকিরকে দিয়ে দিয়েছি। ওরে হারামজাদি, তোর কি মাথা ঠিক আছে নাকি বলতো? 5,000 টাকা আবার কেউ কখনো ফকিরকে দেয় নাকি? 5 টাকার কাজ তুমি 5,000 টাকা দিয়ে সেরে ফেলেছো। এই তুমি আমার থেকে কি বেশি বোঝো নাকি বলো তো? একদম বেশি কথা বলবি নে। জানো তো, ফকিরকে দান করলে পরকালে এর থেকে বেশি ভালো কিছু পাওয়া যায়। আমি একদম ঠিক কাজ করেছি। ওরে হারামজাদি, পাওনাদারকে আমি ওই টাকাগুলো দেওয়ার জন্য রেখেছিলাম, এবার আমি ওদেরকে কি বলবো? কথায় কথায় এত হারামজাদি বলবি না। তুই হারামজাদা, তোর বাপ হারামজাদা। শালি কোথাকার, একেবারে তো আমার এতগুলো লস করিয়ে দিলি, তার উপর আবার এসব কথা। যা, ভাগ এখান থেকে, ভাগ বলছি। হারামজাদা কোথাকার, টাকা বের কর, বের কর বলছি। আজ যদি আমি আমার টাকা না পাই, তবে এই রিক্সাটাই আমি নিয়ে যাব। না না দাদা, দয়া করে এমনটা করবেন না। এই রিক্সা যে আমার জান প্রাণ মন সবকিছু। হারামজাদা কোথাকার, সর সর এখান থেকে। হারামজাদি বউয়ের কারণে আজই আমার সব শেষ। আমি আজকে শহরে চলে যাব। এই বউয়ের জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। এই হারামজাদা, মাদার বোর্ড কোথাকার, এটা আবার তুই কাকে সাথে করে নিয়ে এসেছিস বলতো? কাকে আনবো আবার, এটা তো তোমার সতীন। আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি। ও আজ থেকে এ বাড়িতেই থাকবে। হারামজাদা, শ্বশুরের বেটা কোথাকার। এই, তোর কয়টা বউ লাগে, হ্যাঁ? বেশি বকবক করো না তো। চলো বউ, চলো ঘরে চলো। হারামজাদা বিয়ে করেছে ঠিকই, কিন্তু এতে আমার কোনো লস হয়নি। ও এখানে থাকলে সব কাজ আমরা দুজন মিলে করতে পারবো। যাক বাবা, বেশ ভালোই হলো, এবার একটু শুয়ে বসে থাকতে পারবো। ওরে বাবা রে, বউ, ভূত ভূত। এই, তুই এখানে ভূত কোথায় পেলি বলতো? দিনে দুপুরে আবার ভূত কোত্থেকে আসবে? আর বলো না, ভূত ভূত। এই হারামজাদাকে মনে হচ্ছে সত্যি সত্যি ভূতে আচর করেছে। বুঝতে পেরেছি, এক্ষুনি ঝাঁটাপেটা করে ভূত তাড়াতে হবে। ওরে বাবা গো, ওরে মা গো, থামো থামো এবার। এই সতীনের ঘরে সতীন, সারাদিন কি তুই এখানে বসে বসে সাজগোজ করবি? আর ঘরের সব কাজ কে করবে শুনি? আমি করব? আর তুই বুঝি বসে বসে গিলবি? উম আমি কি কোনো কাজের মেয়ে নাকি, হ্যাঁ? কাজকর্ম করলে আমার হাত পা একদম নোংরা হয়ে যাবে। না না বাবা, আমি কোনো কাজ বাজ করতে পারবো না। কে? তুই কাজ করলে কিনা তোর হাত পা কালো হয়ে যাবে? তো আমি একই কাজ করলে আমারও তো হাত পা কালো হয়ে যাবে, তাই না? না না বাবা, আমিও তাহলে আর কোনো কাজকর্ম করব না। এই যে, এই আমি বিছানায় বসে পড়লাম, এবার আমি এখান থেকে এক পাও নামবো না, এই বলে দিলাম। ছোট বউ, বড় বউ, কোথায় গেলে তোমরা? তাড়াতাড়ি আমাকে খেতে দাও, আমার যে খুব ক্ষুধা পেয়েছে। কি ব্যাপার, ছোট বউ বড় বউ কোথায় গেল? কাউকেই তো দেখছি না। যাই, ব্যাপারটা গিয়ে একবার দেখে আসি তো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এ কি কি, এসব আবার কি হচ্ছেটা কি? বেবি, তুমি আবার এসব কি করছো বলো তো? কতদিন পর আমি ডান্স করছি,
সেটাও কিনা তুমি করতে দিচ্ছ না। ওহ বাবা, এসব আমার আর একদম ভালো লাগছে না। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। যাও এবার আমার জন্য খাবার নিয়ে এসো। ডার্লিং, আমি আবার খাবার দাবার কোথায় পাবো বলো তো? আমারও যে বড্ড ক্ষুধা লেগেছে। যাও, তুমি বরং আমার জন্য খাবার নিয়ে এসো। আরে বাবা, এসব আবার কি বলছো নাকি তুমি? যাই হোক বড় বউ, তুমি অন্তত আমাকে কিছু খেতে দাও। আমি কোনো রান্না বান্না কিছু করিনি, আর আজ থেকে আমি কোনো রান্না করব না। সব কাজ তুমি করবে। আর শোনো, আমি কিন্তু তোমার থেকে অনেক ভালো বুঝি, তাই বুঝে শুনে সব সিদ্ধান্ত নিয়েছি। আমার উপরে কোনো কথা বলবে না। তোরা আবার কি শুরু করেছিস বলতো? আমি কোনো কাজ করতে পারবো না। দুটো বউ থাকতে এখন কি না আমাকে রান্না করতে হবে? মিচকে হয়তো ফেসিয়ালের প্রোডাক্টগুলো কোথাও রেখে দিয়েছে। এবার আমি কি করব? আমাকে যে আজকে ফেসিয়াল করতে হবে। না না, এভাবে ঘরে বসে থাকলে কোনো কিছু হবে না। তার থেকে ভালো বাজার থেকে টাটকা ফল কিনে নিয়ে আসি, সেই ফল দিয়ে আমি না হয় কাজ সারবো। কি রে, তুই আবার টাকা নিয়ে কোথায় যাচ্ছিস বলতো? কোথায় আবার? বাজারে ফল কিনতে যাচ্ছি। আমি ফ্রুট ফেসিয়াল করব, বুঝতে পেরেছো তো? কি? এতগুলো টাকা দিয়ে কিনা ফল কিনবে? না না, এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। এই টাকাগুলো ফকিরকে দান করলে অনেক বেশি সওয়াব হবে। এই রূপা শোন, বাজারে না ভালো ফল পাওয়া যায় না, বুঝতে পেরেছিস তো? তার থেকে একটা কাজ কর, আমাদের গ্রামের সবার বাড়িতে না অনেক ভালো ভালো ফলের গাছ আছে, তুই বরং সেখান থেকেই টাটকা টাটকা ফল নিয়ে আয়, যা। ও মা, তাই বুঝি? তাহলে তো আর কোনো কথাই নেই, আমি এক্ষুনি যাচ্ছি। এই এই, কে কে রে? কে আবার আমার গাছের আঙুর চুরি করছে? হ্যাঁ, আরে আরে, এটা আবার কি? ও, ওটা ওই মেচকের বউ না? ওর এত বড় সাহস! ও কিনা আবার আমার বাগানের কলা চুরি করছে। তুই দাঁড়া ওখানেই, আসছি আমি। আরে আরে, কার এত বড় সাহস আমার গাছে কিনা আপেল চুরি করতে এসেছে? দাঁড়া দাঁড়া বলছি, পালিয়ে আর যাবি কোথায়? ওরে মাইরি, কি ব্যাপারটা কি বলো তো? আমি তো তোমাদের কাউকেই নেমন্তন্ন করিনি, তাহলে আবার পুরো গোষ্ঠী শুদ্ধ আমার বাড়িতে চলে এলে যে? হারামজাদা কোথাকার, আমরা কোনো নেমন্তন্ন খেতে আসিনি, বুঝতে পেরেছিস তো? তোর বউ রূপা আমাদের বাড়ি থেকে ফল চুরি করে নিয়ে এসেছে, আমার কাছ থেকে ও আপেল চুরি করে নিয়ে এসেছে। শুধু তাই নাকি? আমার কলার বাগান থেকে কলা চুরি করে নিয়ে এসেছে, এবার আমার ক্ষতিপূরণ দে, দে বলছি, নয়তো কিন্তু আমি তোর বউকে তুলে নিয়ে যাব, এই বলে দিলাম। ওরে মাইরি, এসব কি বলছে গো বউ? এসব কি সত্যি? আসলে হয়েছে কি ডার্লিং, এসব তো আমাকে বড় আপাই করতে বলেছে, বলো, আমি তো তাই করেছি। ওরে মাইরি, এসব কি বলছো কি? দুটো বিয়ে করে আমার একেবারে কোনো শান্তি নেই, শুধু আমার কপালে অশান্তি আর অশান্তি। এই দুই বইয়ের জ্বালায় আমার কোনো শান্তি নেই, আমি কোনো ক্ষতিপূরণ দিতে পারবো না। কি বললি কি? তুই আমাদের ক্ষতিপূরণ দিতে পারবি না? তবে রে, সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, বইয়ের জ্বালা ইচ্ছে করে গলায় দিতে দড়ি। কি ব্যাপারটা কি বন্ধু, তোর আবার কি হলো? দুটো বিয়ে করে তুই আবার এভাবে এখানে বসে স্যাড সং কেন গাইছিস বলতো? তুই আর বলিস না রে বন্ধু, এক বউ তো কথায় কথায় এক লাইন বেশি বোঝে, আর আরেক বউ তো সারাদিন সাজগোজ নিয়েই পড়ে থাকে। এদের জ্বালায় যে আমার মরা মরা অবস্থা রে, এইসব সংসার আমার আর ভালো লাগে না। ও, এই ব্যাপার তবে? তাহলে বন্ধু শোন, একটা কথা বলি তোমাকে। কি গো, তুমি আবার দরজাটা লাগিয়ে দিলে কেন? কি করছোটা কি ভেতরে? হ্যাঁ, নিশ্চয়ই কোনো বউ নিয়ে এসেছে, তাই হয়তো ঘরের দরজাটা এভাবে লাগিয়ে দিয়েছে। হুম। আরে আরে ডার্লিং, একা একা তুমি আবার ভেতরে কি করছো? আমাকে একটু যেতে দাও। ও মা গো, এ আমি কি দেখছি গো! হ্যাঁ গো, তুমি আবার এরকম করে কেন সেজেছো বলো তো? বুঝতে পেরেছি, নিশ্চয়ই কোনো ধান্দা আছে, তাই না গো? ডার্লিং, তুমি আবার এসব কি পড়েছো বলো তো আমাকে? তোমাকে দেখতে একদম ভালো লাগছে না। এই শালীরা, তোরা দুজন একদম চুপ কর তো।
তোদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। আজ থেকে আমি আমার সংসার জীবন ত্যাগ করলাম, আর আজ থেকে আমি বৈরাগী। তোদের জ্বালায় যে সংসার আমার ভালোই লাগে না। মারহাবা, সংসার করার সাহায্যে আমার মিটে গেছে। ওগো, আমাদেরকে ছেড়ে যেও না, আমরা তোমাকে আর জ্বালাবো না। দাঁড়াও, দাঁড়াও বলছি। না বাবা না, আমি আর কোনোদিনও তোদের মুখের বলিকে বিশ্বাস করব না। আমি চললাম। কি গো দাদা, বলছি বউ আর বাচ্চা নিয়ে তুমি কোথায় গেছিলে? কোথায় আর যাবো বল, ওই একটু শ্বশুর বাড়িতে গিয়েছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। তা বলছি বাড়িতেই তো যাচ্ছেন, আপনার মেয়েটাকে একটু সাবধানে রাখবেন। কিন্তু কেন গো দাদা, হঠাৎ আপনি এই কথা কেন বলছেন? আসলে আপনি তো অনেকদিন থেকে এলাকায় ছিলেন না, তাই আর কি তেমন করে জানেন না। আসলে কদিন আগে বাঘ মামার ছোট্ট মেয়েটি হারিয়ে গিয়েছে, পুরো এলাকা খুঁজে কোথাও মেয়েটিকে পাওয়া যায়নি। এ কি দাদা, এসব কি বলছেন? এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এ তো খুবই চিন্তার বিষয়। ওগো, তুমি শুনলে তো, মেয়েটাকে এবারে একটু সাবধানে রেখো। ব্যাস ব্যাস দাদা, এখানেই দাঁড়ান, এই নিন আপনার ভাড়া। বউ, আমি গোসলে যাচ্ছি, তুমি আমার জন্য খাবারটা বেড়ে রেখো। আহা, কি শান্তি কি শান্তি! পুকুরের পানির মতো টিউবওয়েলের পানি কি আর অত ঠান্ডা হয় নাকি? কতদিন পর এত সুন্দর ঠান্ডা পানিতে গোসল করতে পারছি। আমি একটু সাঁতার কেটে নেই। আহা কি আনন্দ পুকুরের জলে! আহা, আমি বরং আর কিছুক্ষণ এই পুকুরের পানিতে থাকি, কলিজাটা ঠান্ডা করে তারপর বাড়িতে যাব। এই কে রে, কে রে? এ কি, কেউ তো নেই। পুকুরে তো আমি অনেকদিন থেকেই গোসল করছি, এর আগে তো কখনো এমন মনে হয়নি। আজকে কেন যেন গাটা আমার একদম শিউরে উঠলো। না, এখানে আর দেরি করা ঠিক হবে না, আমি বরং বাড়িতেই চলে যাই। মা রে, তুই বরং ঘরেই থাক, আমি পুকুর পাড় থেকে কাপড়গুলো কেচে আনছি। মা, ও মা, আমিও যাব তোমার সাথে, আমাকে তুমি তোমার সাথে একটু নিয়ে যাও না। ও মা। না রে মা, এখন যে বর্ষাকাল, পুকুর ভর্তি পানি টই টই করছে, সাবধানের কোনো মার নেই। তোকে আমার সঙ্গে পুকুর পাড়ে নিয়ে গেলে তুই যদি আবার পা পিছলে পানিতে পড়ে যাস তখন। না না বাবা, তুই বরং ঘরেই থাক। না না না, আমি কিছুতেই ঘরে থাকবো না, আমি তোমার সঙ্গে যাবো যাবো যাবো। আমাকে তুমি নিয়ে যাও না মা, ও মা, নিয়ে যাও, আমার এসব আর ভালো লাগে না। হয়েছে হয়েছে, আর অত নেকা করে কাটতে হবে না। চল চল আমার সঙ্গে। আরে আরে, ওটা কি? ওটা তো দেখে মনে হচ্ছে একটা বল। যাই যাই, আমি বরং এই বলটা নিয়ে আসি। টুম্পা, টুম্পা, এসব তুই কি করছিস কি? আর একটু হলে তো পড়ে যেতি। এইদিকে আয়, আয় বলছি। মা, ও মা, আমি একটু খেলতে চাই মা, কদিন থেকে তো আমি খেলতে চাই না। ও মা। খেলতে যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খেলতে যা তবে। তবে শোন, বেশি দূরে কিন্তু কোথাও যাবি না, বুঝেছিস তো? বাড়ির আশেপাশে খেলবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। এখন তো এখানে আমার মা নেই, যাই যাই, আমি বরং এই সুযোগে পুকুর থেকে ওই বলটা নিয়ে আসি। আরে আরে, বলটা তো এখানেই ছিল, তাহলে বলটা আবার কোথায় গেল? এই এই, কে? কে তুমি? তুমি আমার হাত কেন ধরেছো? ছাড়ো আমাকে, ছাড়ো। মা, ও মা, আমাকে বাঁচাও মা, বাঁচাও। কি, দুপুর গড়িয়ে যে বিকেল হয়ে গেল, মেয়েটা আমার মনে হচ্ছে এখনো খেলছে। যাই যাই, মেয়েটাকে আমি বরং গিয়ে ডেকে নিয়ে আসি। টুম্পা, মা টুম্পা। কি, মেয়েটা তো আমার এখানে নেই, তাহলে ও আবার কোথায় গেল? বাবা ডোরা, তোমরা তো সবাই মিলে এখানে খেলছো, টুম্পা কোথায় বাবা? আগে আন্টি, টুম্পা তো এখানে আসেনি, ও যে কোথায় গেছে তা তো আমরা জানি না। কি, এখানে কিনা খেলতে আসেনি? তাহলে আমার মেয়েটা গেল কোথায়? না না, এখানে না থেকে আমি বরং আশেপাশে খুঁজে দেখি কোথায় গেল আমার মেয়েটা। কি ব্যাপার গো বউ, তুমি এভাবে কাঁদছো কেন? ওগো ওগো,
আমি যে আমার টুম্পাকে খুঁজে পাচ্ছি না গো। খেলতে যাবে বলে বেরিয়েছিল, কিন্তু ও তো খেলতেই যায়নি। জানি না আমার মেয়েটা কোথায় গেছে। বলো কি? আচ্ছা আচ্ছা বউ, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। চলো চলো, আমরা দুজনেই আমাদের মেয়েকে খুঁজি। তুমি ওইদিকে যাও আর আমি এই দিকে যাই। বুড়িমা, ও বুড়িমা, আপনি কি এখানে কোনো ছোট মেয়েকে দেখেছেন? না না গো বাছা, আমি তো এখানে কাউকেই দেখিনি। কি, আপনি কিনা কাউকে দেখেননি? হায় খোদা, আমার মেয়েটা তবে কোথায় গেল? আরে আরে, এই চুড়িটা তো আমার মেয়ের হাতে ছিল। এই চুড়িটা আবার এখানে কি করে এলো? আমার মেয়েটা কোথায় গেল? অনেক খোঁজাখুঁজি করার পরেও মিচকে তার মেয়েকে কোথাও খুঁজে পায় না। অবশেষে মিচকে পুরো এলাকায় মাইকিং করতে থাকে। একটি হারানো বিজ্ঞপ্তি। আজ দুপুরে 5 বছরের একটি শিয়ালছানা হারিয়ে গিয়েছে। তার পরনে ছিল লাল জামা, গায়ের রং ছিল ফর্সা। যদি কোনো সৎ হৃদয়বান ব্যক্তি মেয়েটিকে খুঁজে পেয়ে থাকেন, তাহলে দিয়ে যাবেন, তাকে নগদ অর্থায়নে পুরস্কার দেওয়া হবে। একটি হারানো বিজ্ঞপ্তি। এলাকায় আবার কি হলো রে বাইরি? কদিন পর পরই বাচ্চা হারানোর সংবাদ শুনতে হচ্ছে। ওগো, আমার মেয়েটা কোথায় হারিয়ে গেল? তুমি আমার মেয়েটাকে এনে দাও গো, এনে দাও আমার মেয়েটা। টুম্পা, মা টুম্পা। মেয়েটা কি খুঁজতে আমি তো কোনো কমতি রাখছি না বউ। জানি না মেয়েটা আমার ঠিক কোথায় হারিয়ে গেল। ঘটনা কি, রোজ রোজ দেখি এই বুড়িমা পুকুর পাড়ে গাছের নিচে বসে থাকে। কে জানে বাবা ঘটনাটা কি? মা, মা, বাঁচাও, মা, আমাকে বাঁচাও, মা। আরে আরে, কি হলো? কে আবার কোথা থেকে যেন চিৎকার করছে মনে হচ্ছে। একবার দেখে আসি তো। কি হয়েছে কি চিত্রা মা? তুমি এভাবে এখানে চিৎকার কেন করছিলে? বলো মা, বলো আমাকে। ওই পুকুরে কিছু একটা আছে আঙ্কেল। আপনি না আসলে আমাকে মেরেই ফেলতো। চিত্রা আবার এসব কি বলছে? তবে কি সত্যি সত্যি এই পুকুরে কিছু একটা আছে? কি হচ্ছে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বাড়িতে যাব আঙ্কেল, প্লিজ আমাকে তুমি আমার মায়ের কাছে রেখে এসো। আমাকে রেখে এসো প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে। আর কেঁদো না, আমি তোমাকে এক্ষুনি তোমাদের বাড়িতে রেখে আসছি। চলো। একজন একজন করে এই এলাকা থেকে বাচ্চারা হারিয়ে যাচ্ছে। আমি যে আমার মেয়েটাকেও খুঁজে পেলাম না। এইদিকে চিত্রা আবার বলছে পুকুরে কিছু একটা দেখেছে। আবার আমি আমার মেয়েটাকে খোঁজার সময় ওই পুকুর পাড়ে আমার মেয়ের একটা চুড়ি কুড়িয়ে পেয়েছি। তবে কি সত্যি সত্যি ওই পুকুরে কোনো রহস্য লুকিয়ে আছে? না, আমাকে তো এবার সত্যিটা খুঁজে বের করতেই হবে। বুড়িমা, আপনি রোজ রোজ এই পুকুরে কেন বসে থাকেন? বাড়িতে একা একা ভালো লাগে না, তাই তো আমি এখানে সময় কাটাতে আসি বাবা। আপনার কথা যে আমার একদম বিশ্বাস হচ্ছে না বুড়িমা। আপনি সত্যি সত্যি বলুন তো, আপনি রোজ রোজ এখানে? এমনি আসি বাবা, এমনি আসি। এই কি বুড়িমা, আপনি হঠাৎ এভাবে কাঁদছেন কেন? কাঁদবেন না বুড়িমা, কাঁদবেন না। আপনি আমাকে খুলে বলুন কেন কাঁদছেন আপনি? বাছা, তুমি শুনতে চাও তো আমি এখানে কেন রোজ রোজ আসি? শোনো, শোনো তবে। আমার নাতি আর মেয়ে এখানেই থাকতো। হ্যালো, দয়া করে আমার মেয়ের কোনো ক্ষতি করবেন নে। দয়া করে আমাকে কটা দিন সময় দিন, আমি টাকা ম্যানেজ করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব। আই ডোন্ট লাইক রং টাইম। তুই কালকের মধ্যে টাকা না দিতে পারলে তোর মেয়ের মরা মুখ দেখবি। এই বলে দিলাম। না না, এমনটা করবেন না, দয়া করে আমার কথাটা একবার শুনুন প্লিজ। মা, মা, এখন আমি কি করব মা? এতগুলো টাকা আমি কোথায় পাবো? কাঁদিস না রে মা, কাঁদিস না। খোদার উপর ভরসা রাখ। রূপা, রূপা বোন, তোমার মেয়ের লাশ যে পুকুরে ভাসছে। কজন মিলে লাশটা উপরে তুলেছে? না না, এই কিছুতেই হতে পারে না। শিখা, মা আমার, এ তোর কি হয়ে গেল? কথা বল মা, কথা বল। হায় খোদা, এটা তুমি কি করলে? আমার বুকের ধনকে কিনা তুমি এভাবে কেড়ে নিলে। হায় হায় রে, এবার যে আমার সবকিছু শেষ হয়ে গেল। মা রে, শান্ত হ রে মা, শান্ত হ। এভাবে আর কাঁদিস না। যা হওয়ার তা তো হয়েই গেছে। রূপা, মা আমার, দাঁড়া মা, দাঁড়া। তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া।
আমার মতো এমন মন্দ ভাগ্য যেন আর কারোই না হয়। মা হয়ে আমি আমার নিজের মেয়েকে বাঁচাতে পারিনি। এই জীবন যে আমি আর রাখবো নে মা। মা রে, দাঁড়া মা দাঁড়া, এমন করিস নে। একটিবার আমার কথা শোন, শোন মা শোন। রূপা, এটা তুই কি করলি রে মা? মেয়ের শোকে তুই কিনা নিজের জীবনটাও দিয়ে দিলি। সেদিন ওই যে আমার মেয়েটা আত্মহত্যা করলো, কিন্তু ওর লাশটাও আর বাঁচলো না। মা হয়েছে আমি নিজের চোখের সামনে নিজের মেয়েকে হারিয়েছি। তাই তো আমি রোজ রোজ এখানে এসে বসে থাকি, যদি আবার কোনোদিনও ওর লাশ ভেসে ওঠে সেই অপেক্ষায় থাকি। আহারে জীবন, তবে এবার আমি বুঝতে পারছি বাচ্চারা কেন এভাবে একে একে হারিয়ে যাচ্ছে। পুরনো স্মৃতি মনে করিয়ে আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি বুড়িমা। এবার আমি আসি, আমাকে যে অনেক কাজ করতে হবে। সকাল সকাল মিচকে ঘুম থেকে উঠে এক তান্ত্রিক বাবার কাছে যায়। তান্ত্রিক বাবা, আমি যে অনেক সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি, দয়া করে আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আমার সমস্যার সমাধান না করতে পারলে যে অনেক বাবা মায়ের বুক খালি হয়ে যাবে। তোর কথা শুনে মনে হচ্ছে তুই অনেক বড় সমস্যার সম্মুখীন হয়েছিস। বল তবে আমাকে, তোর কি এমন সমস্যা? খুলে বল, আমাকে সবটা খুলে বল। তোর কথা শুনে আমি যা বুঝতে পারলাম, তাতে তো মনে হচ্ছে রূপার অতৃপ্ত আত্মা ওই পুকুরেই আছে, যার কারণে এইসব ঘটনা ঘটছে। চল চল, তুই বরং আমাকে ওই পুকুর পাড়ে নিয়ে চল। ইরিং বিরিং তিরিং ছা, সব ভূতেরা এসে যা। ইরিং মিরিং তিরিং ছা। এই, তোরা আমাকে ডাকছিস কেন বলতো? আমি হলাম পুকুরের ভূত। আমি যে তোর ব্যাপারে সবটা জেনে গেছি। তুই হচ্ছিস রূপার অতৃপ্ত আত্মা। তুই তো মরে গিয়েছিস রূপা, তাই না? বল, মরে গিয়ে তবুও তুই সবার ক্ষতি কেন করছিস? কি? আমি কিনা ক্ষতি করছি? একদম না, আমি তো আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি। জঙ্গলি সর্দার তোর বাচ্চাকে মেরেছে, আর তুই কি না নিরপরাধ বাচ্চাগুলোকে এভাবে মারছিস? তুই কি জানিস তুই কত বড় অন্যায় করছিস? হ্যাঁ, সেটা তো আমি জানি। আমি অনেকের বাচ্চাকে হত্যা করেছি, আর যতদিন পর্যন্ত না ওই জঙ্গলের মেয়েকে হত্যা করতে পারছি, ততদিন অবধি আমার শান্তি নেই। আর ততদিন অবধি আমি এভাবে বাচ্চাদের হত্যা করতে থাকবো। না না, আমি আর কিছুতেই তোকে এভাবে বাচ্চাদের হত্যা করতে দেব না। তোরা আমার কিচ্ছু করতে পারবি না রে, কিচ্ছু না। ওই সর্দারকে শাস্তি দেওয়া না পর্যন্ত আমার আত্মা কিছুতেই শান্তি পাবে না। তুই এক্ষুনি এই পুকুর ছেড়ে চলে যা, নয়তো আমি আমার শক্তি দিয়ে এক্ষুনি তোকে ভস্ম করে দেব। না না, আমি কিছুতেই যাব না। ঠিক আছে ঠিক আছে, তবে তুই দেখ এবার আমি কি করি। আমি প্রতিশোধ নেব, ছাড় আমাকে। দোহাই তোমাদের, দোহাই, আমার মেয়েটাকে তোমরা আর কষ্ট দিও না। এমনিতেই ও অনেক কষ্ট নিয়ে মরেছে। মারে মারে, তুই চলে যা রে মা, তুই যে মরে গেছিস। তুমিও কি না আমাকে চলে যেতে বলছো মা? তবে ঠিক আছে, আমি চলে যাব। তবে আমি আবারও ফিরে আসব ওই দুষ্টু সর্দারকে মারার জন্য। আমি আবারও আসবো। মারে টুম্পা মা আমার, তুই ভালো থাকিস। বোন মুন্নি, চল তাড়াতাড়ি বাড়ির কাজগুলো শেষ করে ফেলি। মামি যদি এসে দেখে আমরা কাজ না করে বসে আছি, তাহলে মামি ভীষণ রাগ করবে। চল বোন চল। দিদি, আমার যে ভীষণ খিদে পেয়েছে। সেই সকাল থেকে শুধু কাজ করছি, আর যে পারছি না রে আপু। আমাকে কিছু খেতে দাও না গো আপু। আচ্ছা ঠিক আছে বোন, চল আমি বরং তোকে কিছু খেতে দেই। এরপর শিউলি শিয়ালিনী যেই না তার ছোট বোন মুন্নিকে খেতে দেবে, অমনি তাদের মামি বাঘিনী চলে আসে। হায় রে হায়, তাই তো বলি, এত খাবার যায় কোথায়?
এইভাবে তোরা দুই বোন রোজ খাবারগুলো চুরি করে খাস, তাই না? কাজ না করে সারাদিন শুধু খাই আর খাই। মামি, মুন্নি তো অনেক ছোট, আর এত বেলা অবধি ও তো না খেয়ে থাকতে পারে না, তাই ওকে একটু খাবার খেতে দিয়েছিলাম। তাই নাকি? খিদে পেয়েছিল বুঝি? তা এত যদি খিদে পেয়ে থাকে তা রাস্তায় গিয়ে ভিক্ষে কর গিয়ে। আর একবার যদি আমার খাবারে হাত দিস তাহলে তোদের দুই বোনকে বাড়ি থেকে বের করে দেব, বলে দিলাম। আরে গিন্নি, তুমি সবসময় বাপ মা মরা বাচ্চা দুটোর সাথে এমন কেন করো শুনি? সেই সকাল থেকে তোরা কত কাজ করে, তার বিনিময়ে কি তুমি ওদের একটু পেট ভরে খাবার দিতে পারো না? এই শোনো, তুমি একটা কথাও বলবে না। আমি যা করেছি একদম ঠিক করেছি। আর যদি এতই সমস্যা থেকে থাকে তাহলে আমি আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছি। আরে গিন্নি, তুমি এসব কি বলছো? ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, তবে তুমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি ছেড়ে কোথাও যেও না। মামি, আমার খিদে পায়নি, আমি খাবার খাবো না, তবুও তুমি এ বাড়ি ছেড়ে যেও না মামি। এই তো কথার মতো কথা বলেছিস, বাবা মা দুটোকে তো খেয়েছিস, এখন আমাকেও খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস, তাই না? এক্ষুনি তোরা আমার বাড়ি ছেড়ে চলে যাবি। এসব কথা বলে বাঘিনী সেখান থেকে চলে যায়। শিউলি আর মুন্নি কাঁদতে কাঁদতে একটি গাছের নিচে গিয়ে বসে। বোন, মামি তো আমাদের বাড়ি থেকে বের করে দিল রে, এখন আমরা দু বোন কোথায় যাব? আর তোকে কি বা খাওয়াবো? আজ বাবা মা বেঁচে থাকলে হয়তো তোকে এত কষ্ট করতে হতো না রে বোন, তোকে এত কষ্ট করতে হতো না। আপু, আমার যে সবকিছু অন্ধকার লাগছে, মনে হচ্ছে খিদের জ্বালায় আমি এখন মরেই যাব। ওদের দু বোনের সমস্ত কথা ওই গাছের উপরে বসে থাকা এক ডাইনি শুনছিল। তখন সেই ডাইনি তাদের দু বোনের সামনে চলে আসে। আপু, আপু দেখো, কি ভয়ঙ্কর একটা ডাইনি আমাদের মারতে এসেছে। ডাইনি, ডাইনি, তুমি আমাদের মেরো না গো। তোমরা দুজন আমাকে দেখে একদম ভয় পেও না, আমি তোমাদের সমস্ত কথা শুনেছি। সত্যি, তোমাদের কথা শুনে আমার চোখে পানি চলে এসেছে। তোমাদের তো অনেক খিদে পেয়েছে, তো বলো তোমরা কি খাবে? আমার খুব পিঠে খেতে ইচ্ছে করছে, কতদিন হয় পিঠে খাই না, আমি পিঠে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে এক্ষুনি পিঠা এনে দিচ্ছি। এই কথা বলে ডাইনি তাদের দু বোনকে পিঠা নিয়ে দেয়। তারা দুই বোন মজা করে পিঠে খেয়ে বলে, এমন পিঠে যদি আমরা দু বোন রোজ খেতে পারতাম তাহলে কতই না ভালো হতো, আমাদের আর না খেয়ে থাকতে হতো না রে বোন। তোমরা কিচ্ছু ভেবো না, আমি তো তোমাদের দু বোনকে সাহায্য করতেই এসেছি। এই নাও, এটা হলো একটা পিঠার গাছ, এই গাছটি তোমাদের বাড়ির উঠোনে রোপণ করবে, তারপর দেখবে এই গাছে অনেক পিঠে ধরবে। ডাইনি বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আজ তোমার পিঠা খেয়ে আমার বোনের জীবন বেঁচে গেল, নয়তো এতক্ষণে হয়তো আমি আমার বোনকে হারিয়ে ফেলতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আসি রে। এরপর যদি তোমরা দু বোন কোনো বিপদে পড়ো সঙ্গে সঙ্গে আমাকে স্মরণ করবে, দেখবে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এই কথা বলে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর তারা দুই বোন ওই চারা গাছটি নিয়ে তাদের বাড়ির উঠোনে রোপণ করে। পরের দিন সকালবেলা, আপু, আপু দেখে যাও, ওই ছোট্ট চারা গাছটি এক রাতের মধ্যে কত বড় হয়ে গেছে, আবার অনেক রকমের ফুলও ধরেছে, এরপর হয়তো এই গাছটিতে পিঠে ধরবে গো আপু। তুই একদম ঠিক বলেছিস রে বোন, মামি মনে হচ্ছে বাড়িতে পিঠে বানাচ্ছে, কি সুন্দর পিঠার সুবাস ভেসে আসছে। চল মামির কাছে গিয়ে পিঠে খেয়ে আসি। এরপর তারা দুই বোন তাদের মামির বাড়িতে চলে যায়। আরে ববি, তুই পিঠে খাচ্ছিস, আমাদের একটু পিঠে দে না রে। এই, তোদের কি লাজ লজ্জা বলে কিছুই নেই? আবার চলে এসেছিস পিঠা খাওয়ার জন্য? কোনো পিঠা হবে না, এক্ষুনি এখান থেকে চলে যা বলছি।
বাঘিনীর এমন কথা শুনে দুই বোন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা, বোন তাড়াতাড়ি এদিকে আয়, দেখ আমাদের গাছে কত রকমের পিঠে ধরেছে রে। এখন আমরা পেট ভরে পিঠা খেতে পারবো। দাঁড়া বোন, আমি তোকে কিছু পিঠা পেড়ে দিচ্ছি। আপু চলো একটা কাজ করি, আমরা দুজন মিলে কিছু পিঠা বাজারে বিক্রি করি, তাহলে আমরা আমাদের এই ভাঙা ঘরটা একটু ঠিক করতে পারবো। হ্যাঁ বোন, তুই ঠিক বলেছিস, চল কিছু পিঠা নিয়ে আমরা বাজারে বিক্রি করে আসি। এরপর তারা দুই বোন মিলে পিঠা নিয়ে বাজারে যায়। আর তাদের পিঠাগুলো অনেক সুস্বাদু বলে এক মুহূর্তের মধ্যেই সব পিঠা বিক্রি হয়ে যায়। আর তাদের টাকা দিয়ে ভাঙা ঘরটি মেরামত করে। কি ব্যাপার, যাদের আমি বাড়ি থেকে বের করে দিয়েছি তারা দেখি আমার চেয়েও ভালোভাবে দিন কাটাচ্ছে। কি করে এত সব করেছে, আমার এর খোঁজ নিতেই হবে। আজ রাতে আমি ওদের বাড়িতে যাব, দেখব আসল রহস্যটা কি। এরপর রাত হতেই বাঘিনী তাদের দু বোনের বাড়িতে যায়। আরে এটা দেখছি পিঠার গাছ, তার মানে এই পিঠা বিক্রি করেই ওরা এত কিছু করছে। দাঁড়া, পিঠার গাছ আমি এক্ষুনি কেটে দিচ্ছি। এই কথা বলে বাঘিনী পিঠার গাছটি কেটে ফেলে সেখান থেকে চলে যায়। হায় হায় বোন, আমাদের পিঠার গাছটি কিভাবে কেটে দিল রে? আমাদের যেভাবে আবার না খেয়ে থাকতে হবে, এ আমাদের এত বড় সর্বনাশটা করলো। আপু তুমি কেঁদো না তো, ডাইনি বন্ধু তো বলেছিল আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে তাকে যেন স্মরণ করি। চলো আপু আমরা তাকে স্মরণ করি। ঠিক তখনই ডাইনি বন্ধু সেখানে চলে আসে। আরে তোমরা আমাকে কেন স্মরণ করেছো? তোমাদের কি হয়েছে? হ্যাঁ, তোমরা কেনই বা এভাবে কাঁদছো, বলো আমাকে। ডাইনি বন্ধু, তোমার দেওয়া পিঠের গাছটি কে যেন কেটে ফেলেছে, এখন যে আমাদের আবার না খেয়ে থাকতে হবে। আমি সব জানি এই গাছটি কে কেটেছে, তবে তোমরা কোনো চিন্তা করো না, আমি এই পিঠার গাছটি আবার ঠিক করে দিচ্ছি। এই বলে ডাইনি পিঠার গাছটি আবারও ঠিক করে দেয় আর বলে, এখন থেকে তোমাদের আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এরপর যদি এই পিঠার গাছটি কেউ ক্ষতি করতে আসে আমি তাকে কঠিন শাস্তি দেব। তাহলে আসি বন্ধু। এরপর ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর তারা দুই বোন আবারও পিঠা পেড়ে বাজারে বিক্রি করে তাদের দিন সুখেই চালাতে থাকে। আরে এরা তো দেখছি আবার পিঠা বিক্রি করছে, তবে কি আরো পিঠার গাছ আছে ওদের? না, আজ আবার গিয়ে ওই পিঠার গাছটিও কেটে ফেলতে হবে। তারপর বাঘিনী একটি অস্ত্র নিয়ে তাদের দু বোনের বাড়িতে যায়। আরে আরে, এটা তো দেখছি ওই গাছটি, তার মানে এরা দু বোন এই গাছটিকে আবার ঠিক করেছে। কিন্তু আজ আর এই গাছটি কেটে এখানে রেখে যাব না, একেবারে নদীতে ফেলে দেব। এই বলে বাঘিনী অস্ত্র হাতে নিয়ে যেই না পিঠার গাছটি কাটতে যাবে অমনি গাছ থেকে অনেকগুলো সাপ তেড়ে আসে বাঘিনীর দিকে। তোদের এত বড় সাহস, তুই আমার বন্ধুর গাছ কাটতে এসেছিস, আজ তোর শেষ দিন। ওরে বাপ রে বাপ, এ তো দেখছি অনেক সাপ। এই সাপ তো দেখি আবার কথাও বলছে। কে কোথায় আসো, এই সাপদের হাত থেকে আমাকে বাঁচাও, বাঁচাও বাঁচাও আমাকে। বাঘিনীর এমন চিৎকার শুনে শিউলি ও মুন্নি বাইরে বেরিয়ে আসে। আরে আরে মামি, তুমি এই অন্ধকার রাতে এখানে কি করছো? আপু দেখো দেখো, মামিকে কতগুলো সাপ ঘিরে রেখেছে। মারে তোরা আমাকে বাঁচা, আসলে আমি তোদের সাথে হিংসে করে এই পিঠের গাছটি কাটতে এসেছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে এই সাপগুলোর হাত থেকে বাঁচা মা। এই সাপেরা, তোমরা আমার মামিকে ছেড়ে দাও, তোমরা এখান থেকে চলে যাও। ঠিক আছে বন্ধু, আমরা চলে যাচ্ছি, কিন্তু এরপর তোমার এই মামিকে আর ক্ষমা করতে পারবো না। এই বলে সাপগুলো সেখান থেকে চলে যায়। মারে তোরা আমাকে ক্ষমা করে দে, আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি। এখন থেকে তোরা দুজন আমার মেয়ে হয়ে থাকবি। আয় মা, আমার বুকে আয় তোরা।